পুঁজিবাদকে রক্ষার জন্য আমাদের প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে, সোশ্যাল বিজনেস থিওরি। এই সোশ্যাল বিজনেস থিওরি হলো মূলত পুঁজিবাদকে রক্ষার শেষ অস্ত্র। আমাদেরকে ওই বিচক্ষণতা আমাদের বামরা দেখাতে ভুল করছে, যে ভুলটা করছে নজরুলের ব্যাপারে। বাম রাজনীতির ফাউন্ডার ফাদার শুধু ইসলামী সঙ্গীত লিখছে, এই অপরাধে তাকে ত্যাগ করছে। রবীন্দ্রনাথ বাংলা ভাষার সেরা কবি, এখানে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। কিন্তু মাথায় রাখতে হবে তিনি কোনো না কোনোভাবে ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের সাথে আত্মিক সম্পর্কে বন্ধিত আত্মিক সম্পর্ক ছিল তার। হুজুরের মার্ক্সবাদ বুঝাইতে বুঝাইতে আমি কি বোঝাবো, আমি হুজুরের ফলোয়ার হয়ে গেলাম। এরকম একটা মানুষের সংস্পর্শ পেয়ে আমার জীবনটাই পাল্টে গেল। ফিরোজা মুখার্জি মানে তার হাজব্যান্ড ছিলেন খ্রিস্টান, নিখিল মুখার্জি, সেই জন্য তার নাম ফিরোজা মুখার্জি। তো ফিরোজা মুখার্জি আমাকে বলছিলেন যে মৌলানার ওই একটা কথাই, মৌলানা যেটা বলছিলেন ফিরোজা মুখার্জিকে, সেটা কোট আনকোট বলতেছি আমি, মৌলানার কথা ওই একটাই, মানবাধিকার বাস্তবায়নের জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামের বাইরে যাওয়ার তো প্রয়োজন দেখি না। ইসলাম বর্ণ গোত্র ধনী নির্ধন জাতপাতের ভেদ রাখা চিরকালের জন্য ঘুচিয়ে দিয়েছে। ইসলাম মানেই তো শান্তি, ইসলামের সৌজন্য প্রকাশের মধ্যেও রয়েছে শান্তি। আসসালামু আলাইকুম। আর শোষণ মুক্তির বার্তা নিয়েই তো আমার গরিব নবীর পৃথিবীতে আবির্ভাব। বাহ, তোমরা মার্ক্সবাদ প্রতিষ্ঠা করতে চাও, মৌলানা বলতেছেন ফিরোজা মুখার্জিকে, তোমরা মার্ক্সবাদ প্রতিষ্ঠা করতে চাও, আমি তোমাদের সাথে আছি, কিন্তু এই কাজের জন্য ধর্মের বাইরে তো যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আদৌ কি তা সম্ভব? পারবে না। এখন ফিরোজা মুখার্জি আমাকে বলতেছেন, তার একটা বিশাল ইন্টারভিউ করেছিলাম লন্ডনে আমি 1995 সালে। বলছে, বুঝলে শিকদার, আই এম এ লেফট, আমি মুসলমানও না হিন্দুও না, আই এম নাথিং, গড তত্ত্বে আমার তেমন আস্থাও নেই। বাট এই এতকাল পরে যখন হয়তো আমার বয়সের কারোরই আর কিছু করার ক্ষমতা নেই, এখন মনে হয় হয়তো সেদিন মৌলানার পথটাই ছিল সঠিক পথ, হয়তো তার উপলব্ধিটাই ছিল যথার্থ। আমরা সেদিন তাকে বুঝতে পারিনি, বুঝতে চাইনি, তাকে ব্যাকডেটেড বলে পাশ কাটিয়ে যেতে চেয়েছি। অথচ তোমার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে, হ্যাঁ, তিনি সেদিন যেমন অগ্রসর মানুষ ছিলেন, বাস্তব বোধ তার চাইতে বেশি ছিল আমাদের চাইতে। তিনি সেদিন যেমন অগ্রসর মানুষ ছিলেন, বাস্তব বোধও ছিল আমাদের চাইতে মৌলানার অনেক বেশি। এই বাস্তব বোধ দ্বারা আমরা তাড়িত হই নাই, সেই জন্যই বাংলাদেশের কপালে এত দুর্ভোগ। তো আরেকটা হলো মৌলানা ভাসানীর সাংস্কৃতিক চিন্তা। আমার মনে হয় আমার থামে যাওয়া উচিত নাকি ভাই? একটু বলুন, তারপরে আমি আবার বলি। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনবে তোমরা? ইয়েস। বর্তমানে তো যে মার্কস যেটা বলেছিল যে পুঁজিবাদ যখন এক্সপ্লয়টেটিভ পজিশনে থাকবে তখনই বিপ্লবটা হবে। বর্তমানে এই সিচুয়েশনে আছে, বাট দেখা যাইতেছে যে বামপন্থীদের কোনো রোল নাই, সব রোল ভিন্ন হয়ে গেছে। মানে এইটা আমি বলছি, কথা বুঝতে পেরেছি। পুঁজিবাদের রক্ষার জন্য ইউরোপে এখন ওয়েলফেয়ার স্টেট চালু হয়েছে। পুঁজিবাদকে রক্ষার জন্য আমাদের প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে, সোশ্যাল বিজনেস থিওরি। এই সোশ্যাল বিজনেস থিওরি হলো মূলত পুঁজিবাদকে রক্ষার শেষ অস্ত্র। তো এইগুলো আছে, কিন্তু পুঁজিবাদকে তো প্রকারান্তরে আমরা কি সবাই পুঁজিবাদের দাসত্ব করি না গ্লোবাল ইয়েতে। কিন্তু ঘটনাটা হলো যেটা, সেটা হলো মার্ক্সবাদীরা ছিন্ন ভিন্ন কেন? মার্ক্সবাদীদের এই বিচ্ছিন্নতা, এই এক ধরনের মানে জনগণ থেকে একেবারে দূরে সরে গেছে। এদের ভাষা জনগণ বোঝে না, এটা সত্য। তারাও জনগণের ভাষা বোঝে না, এটাও সত্য। এইটা যদি বুঝতো তাহলে গ্যাপটা তৈরি হতো। মৌলানা ভাসানী এই ক্ষেত্রে তাদের সত্যিকার অর্থে শিক্ষক হতে পারতেন। সেটা তারা, যেটা মাহমুদুল্লাহ ভাই বারবার বলছে যে সানিয়াত সেনকে মাওসেদিন ত্যাগ করেন নাই। আপনার রাশিয়ার জাতীয় কবিকে আলেকজান্ডার পুশকিন, কিন্তু হওয়ার কথা ছিল তো মাইকোভস্কি, হওয়ার কথা ছিল তো ম্যাক্সিম গোর্কি, কিন্তু তা কেন হয় নাই? এই কেন যে হয় নাই সেইটার মধ্যেই বাংলাদেশের এই উত্তর নিহিত আছে। আমাদের বিপ্লবীরা যেমন লেনিন গেছেন এক কারখানা পরিদর্শন, শ্রমিকদের বলছে যে তোমরা কি কার বই পড়ো। শ্রমিকরা বলতেছে যে আমরা ম্যাক্সিম গোর্কির বই পড়ি, তারপরে ওই মাইকোভস্কির পড়ি, অমুক পড়ি তমুক পড়ি। তো তারা তখন প্রশ্ন করছে যে কমরেড, আপনার সবচেয়ে প্রিয় লেখক কে? লেনিন কি বলেছিল? স্তব্ধ হয়ে গেছিল অডিটোরিয়াম। তিনি বলছিলেন আমার সবচেয়ে ফেভারিট লেখক হল টলস্টয়, লেভ টলস্টয়।
লেভ টলস্টয়ের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না। তিনি বিপ্লবের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তার আগে তো তিনি ডিপার্চারই করে ফেলছেন প্রায়। কাজেই আমাদেরকে ওই বিচক্ষণতা আমাদের বামরা দেখাতে ভুল করছে, যে ভুলটা করছে নজরুলের ব্যাপারে। বাম রাজনীতির ফাউন্ডার ফাদার শুধু ইসলামী সঙ্গীত লিখছে, এই অপরাধে তাকে ত্যাগ করছে। কিন্তু আমি যখন রবীন্দ্রনাথের কথা বলি তখন কি আমি কোশ্চেন করি যে রবীন্দ্রনাথ দেশের 52% মানুষের জন্য একটা ইসলামী গানকে লিখতে পারতেন না? কেন লেখেন? নজরুল তো সেবা সঙ্গীত লিখছেন, কীর্তন লিখছেন, ভজন লিখছেন, গজল লিখছেন, কাওয়ালি লিখছেন, কিছু বাদ দেয়নি। তিনি তো সর্বজনের হয়ে উঠেছেন। কিন্তু রবীন্দ্রনাথ কি তার 52% রিডারের জন্য কিছু করেছেন? কেন করেননি? সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথ বাংলা ভাষার সেরা কবি, এখানে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। কিন্তু মাথায় রাখতে হবে তিনি কোনো না কোনোভাবে ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের সাথে আত্মিক সম্পর্ক, বন্ধিত আত্মিক সম্পর্ক ছিল তার। এটা তো সে কোনো পায়নি। তাহলে কমিউনিস্টরা ভুল করছে। তো কমিউনিস্টরা যখন তাদের মূল কবিকে ত্যাগ করে ভুল কবিকে নেয়, তখন মানুষ তো তাদের প্রতি আস্থা হারায় ফেলে। তারা যখন মৌলানা ভাসানীকে ত্যাগ করেছে, কৃষক সমিতি যারা করতো, আমি গ্রামে কৃষক সমিতির কোয়ার্কার ছিলাম, আমরা দেখেছি যে চাষিরা বুঝতেই পারে না যে এরা মৌলানাকে ত্যাগ করে গেল কেন। এগুলো তো মানে খারাপ ভাষায় বলছে যে এরা তো মানুষ ভালো না। মৌলানার মতো মানুষ যার জীবনে একটা ডট পরিমাণ লোভ নাই, তাকে ত্যাগ করে এরা কি কয় ভাই, এগুলো রংপুরের ভাষায় আর কি। তো সেটা একটা। আরেকটা হলো আমাদের ইসলামপন্থীদের মধ্যে কি কোনো ঐক্য আছে? ইসলাম আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, তারপরে আপনার কাবা শরীফ এক, মদিনা এক, সব এক। বাংলাদেশে প্রায় 700 ইসলামী সংগঠন আছে। কেন? ওই যে কারণে বাংলাদেশে 700 ইসলামী সংগঠন, একই কারণে বাংলাদেশে বামদেরও এই ছিন্ন ভিন্ন দশা। আন্ডারস্ট্যান্ড?